প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। সঙ্গত কারণে তিনি তার নামটি প্রকাশ করতে চাননি, তবে তিনি তার নাম, ঠিকানা, তিনি কোথায় লেখাপড়া করেন বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। তো তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম আফনান ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনার সব ঘটনাই শুনি। এমন হয়েছে যে ঘটনা না শুনলে ঘুমই হয় না। আজকে আপনার সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা শেয়ার করব। হয়তো অনেকে বিশ্বাস করবে, অনেকে করবে না, কিন্তু এই ঘটনাটা আমার সাথে হয়েছে এবং আমার পরিবার এই ব্যাপারে অবগত। প্রচারযোগ্য মনে হলে অবশ্যই প্রচার করবেন। দয়া করে আমার নাম গোপন রাখবেন। আমার বাসা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অবস্থিত। 2020 সালে আমি এমন কিছু দর্শন করেছি যা আমার দেখার কথা ছিল না। আমি আমার মা বাবা ছাড়া কাউকে এই ঘটনাটা বলে বিশ্বাস করাতে পারিনি, কিন্তু জীবন গল্প তো মিথ্যা হয় না। আমাদের গ্রাম, আমাদের যে বাসা এটা নেওয়া হয়েছে নতুন, সেখান থেকে খুব কাছে, হেঁটে গেলে 1 ঘন্টাও লাগে না। আমি আমার খুব কাছের এক আত্মীয়র কাছ থেকে শুনেছি আমাদের গ্রামের পথে যেতে একটা বাসা রয়েছে, সেখানে নাকি যেই যায় সেই নাকি অজ্ঞান হয়ে যায়। এমন কিছু দেখে যা নাকি স্বাভাবিক না। এদিকে একথা শুনে আমার তো উৎসাহ কাজ করছে। তখন রোজার দিন চলছে, তো ভাবলাম যাই, কি হয় ওখানে আমিও দেখব। ঠিক 8ম রোজার দিন ডিসিশন নিয়েছি, যাব মানে যাবই, আজকে সন্ধ্যার পর অবশ্যই যাব। বাসা থেকে বের হলাম, সাথে একটা ফোন এবং পকেটে 35টা টাকা নিলাম। 35 টাকা নিয়ে পুরনো বাস স্ট্যান্ডে পৌঁছিয়ে গেলাম। উল্লেখ্য যে আমাদের এই এলাকায় 2টো বাস স্ট্যান্ড, একটা নতুন বাস স্ট্যান্ড আর একটা পুরনো বাস স্ট্যান্ড নামে এই 2টো বাস স্ট্যান্ড পরিচিত। রাস্তায় একটা মানুষও নাই। তখন বাজে 7:03 মতো। পুরো রাস্তা ফাঁকা, এমনকি একটা কুকুর বিড়ালও দেখা যাচ্ছে না, কারণ তখন পুরো দমে লকডাউন চলছে। বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষেধ ছিল। তারপর একটু আগেই মাত্র ইফতার শেষ হলো, তার জন্য রাস্তাঘাটে একদমই মানুষ ছিল না। পুরো রাস্তা শুনশান, নীরব। মনে হচ্ছে ঠিক ভোর রাতে যেভাবে রাস্তা যেভাবে হয়, কোনো মানুষজন থাকে না, ঠিক তেমন। হঠাৎ করে আম্মুর ফোন আসলো, জিজ্ঞেস করলো আমি কোথায়। আমি উপস্থিতভাবে মিথ্যা কথা বলেছিলাম। আমি বললাম আমি বাসার ছাদে। আমাদের বাসার পাশে একটা বিল্ডিং রয়েছে, ওইটার ছাদে ইফতারের পর আড্ডা দেওয়া হয়। কারণ লকডাউনে কেউ বাইরে যায় না, বাইরে গেলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে জেরা শুরু করে, এই কারণে কেউ বাইরে যেতে চায় না। আর ওই বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা আড্ডা দিতাম। বাইপাস যাওয়ার পর হাতের ডানে হেঁটে যাচ্ছি, আর একটু গেলে আর একটা বিল্ডিং পড়ে। লাইটের আলোয় দেখলাম বিল্ডিংয়ের নিচে আমার ছায়ার পেছনে আর একটা ছায়া। দেখে মনে হচ্ছে একটা মানুষ ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে, যার কারণে তার ছায়া আমার ছায়ার পেছনে এসে পড়েছে। বিষয়টাকে গুরুত্ব দিলাম না, কারণ লাইট যদি একাধিক থাকে আশেপাশে তাহলে কিন্তু অনেকগুলো ছায়া সৃষ্টি হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার পেছনে যে ছায়াটি দেখা যাচ্ছে মনে হচ্ছে এই ছায়াটির মাথা নেই। এদিকে আমার শরীরের মধ্যে উত্তেজনা কাজ করছে, রক্ত গরম, যাবো মানে যাবই, ওই বাড়িটা দেখব। আমি এগোতে থাকলাম। রাস্তাটা ছিল একদম নীরব, ল্যাম্পপোস্ট ছাড়া কিছুই নেই। 2-একটা প্রাইভেট কার দাঁড় করানো ছিল রাস্তায়। অনেক দূরে শিয়াল ডাকছে। সব মিলিয়ে এক আজব ভৌতিক পরিবেশ ছাড়া আর কিছুই নয়। সোজা রাস্তার এক পাশে কুমুদিনী হসপিটালের লম্বা ওয়াল, আর এক পাশে বিআরটি এর বাস রাখার গ্যারেজ। আর একটু সামনে এগোলে হাতের ডানে একটা ছোট্ট পুকুর আর বামে কিছু ঘরবাড়ি। ওই বাড়িতে যেতে হলে আমাকে এই রাস্তার বামে মোড় নিতে হবে, কারণ রাস্তাটা সোজা উত্তরবঙ্গের রোডের সাথে মিলে যায়।
কিছু দূর যেতেই ওই বাসার সামনে পৌঁছে গেলাম। বাসাটা আমার বাসা থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। বাসাটা একটা ব্রিজের পাশেই। ব্রিজ থেকে হাতের বামে নেমে গেলে নদীর কোল ঘেঁষেই বাসাটা। গেলাম বাসার সামনে। খুবই সাধারণ একটা বাসা, উপরে টিনে মরিচা ধরে জায়গায় জায়গায় একদম নষ্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে। মোবাইলের আলোতে সব দেখার চেষ্টা করছিলাম। আমি বাসার ভেতরে গেলাম, গিয়ে দেখি একদম জরাজীর্ণ অবস্থা, দরজার কপাটগুলো ভাঙা। ঢোকার ইচ্ছা না থাকলেও এক প্রকার জেদের কারণেই ঢুকলাম ভেতরে। ফোনের আলো জ্বালালাম। বাসাটা টিনের এবং 2টা রুম আছে। একটা আর একটা থেকে বেড়া দিয়ে আলাদা করা ছিল, কিন্তু অনেকদিন কেউ না থাকার কারণে ওই বেড়াগুলো ভেঙে গেছে এবং নিচ দিকে অনেক বেশি ভেঙে গেছে। নিচ দিকে তাকালে অন্য পাশের রুম খুব ভালো করেই দেখা যায়। আমাকে যিনি আমার এক আত্মীয়া মহিলা এই বাড়ির কথা বলেছিলেন, কার কাছ থেকে আমি শুনেছিলাম ওই বাসায় নাকি একজন মহিলা এবং তার নাতনি থাকতো, কিন্তু হঠাৎ জানি তারা কোথায় চলে যায়। তাদের ব্যাপারে গ্রামের মানুষরা খুব একটা জানতো না। এরপর থেকে বাসাটা এভাবেই পড়ে আছে গত 16 বছর ধরে। পুরো বাসা খুঁজলাম, কিচ্ছু নাই, শুধু একটা ঘুণে ধরা চৌকি, একটা বাচ্চাদের বল পড়ে আছে, আর ঘুণে ধরা কাঠ থেকে এক প্রকার কটকট আওয়াজ ছাড়া আর কোনো শব্দই নেই। অনেক সময় কাঠের মধ্যে এক ধরনের পোকা থাকে যেগুলো কটকট শব্দ করে কাঠ খেতে থাকে, ঠিক সেই শব্দ পাচ্ছিলাম আমি। ফোনে দেখলাম 7:02 বাজে, কিন্তু আমি যখন পুরনো বাস স্ট্যান্ডে ছিলাম তখনই তো দেখলাম 7:03 বাজে। প্রথম ধাক্কাটা এখানে খেলাম, এটা কিভাবে সম্ভব? কল লিস্টে ঢুকলাম, দেখলাম আম্মুর ফোন ঠিকই 7:03 আসছে এবং ওইখানে লেখা জাস্ট নাও, তার মানে মাত্র ফোন এসেছে। আমি ভাবলাম ফোনের প্রবলেম হতেই পারে। এই ভাবনা নিয়ে মনকে শান্ত করার চেষ্টা করলাম। ভয় জিনিসটা কেন জানি তখন কাজ করছিল না ভেতরে। পুরো বাসা খুঁজে কিছুই পাইনি, একদম আর 8-10টা পরিত্যক্ত বাড়ির মতোই। মনে মনে আমার ওই আত্মীয় মহিলাকে গালি দিলাম এবং বললাম মানুষ কতটা বোকা হয় আমার মতো, যে যাই বলে সেই বিশ্বাস করে। এই বাড়ি নিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা প্রচলিত করে চারদিকে, যাতে করে এই বাড়িটা আতঙ্কগ্রস্ত করে রাখা যায়। হয়তো বা এর পিছনে কোনো অসৎ উদ্দেশ্যও রয়েছে, এই বাড়িটা দখল করার বা যাতে বিক্রি না হয় এই টাইপের কিছু একটা, এরকম চিন্তা ভাবনা করছিলাম। ভাবতে ভাবতে ওই চৌকির উপর বসলাম, আর পায়ের কাছে যে বলটা ছিল সেই বলটা নিয়ে হালকা নাড়াচাড়া করছি পা দিয়ে, আর ভাবছি যে এতটা রাস্তা এখন হেঁটে যাব, আসার সময় তো শরীরে জোশ ছিল, চলে আসছি, এখন যাব কিভাবে? যাওয়ার সময় যদি এবার পুলিশরা জিজ্ঞাসা করে তখন কি উত্তর দিব? এদিকে ওই বাড়ির ভাঙা অংশ দিয়ে বাতাস আসছিল। বাসাটা একদম খোলা জায়গার দিকে মুখ করানো ছিল। হঠাৎ করে আমার মুখে আলো পড়ল। আমি দেখলাম আমার ছোটবেলার ফ্রেন্ড, তার নাম সাকিব, সে ওই খাটে আমার পাশে দাঁড়িয়ে আছে, অথচ হাতে কোনো ফোন নাই, কিচ্ছু নাই। আলো কোত্থেকে আসলো? একদম লাইটের মতো আলো এক পলকের জন্য, আমি তো কিছু বুঝতে পারলাম না। আমি চৌকি থেকে লাফ দিয়ে সরে গেলাম। আমি দেখি সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমার তো রাগ উঠে গেল, দিয়ে ওর পিঠে মারলাম এক ঘুষি। আমি বললাম, এই বেটা এখানে কি? এখানে আসিস, আমাকে বলবি না? ভয়ে তো মরেই যাচ্ছিলাম আমি। তখন ও আমাকে বলল, আরে বেটা তোরে দেখলাম, আমি দেখি যে তুই আসতেছিস তাই আমি আসলাম, তোর সাথে সাথে কিছু বলি নাই। তো আমি আবার সাহস পেলাম, যাক পরিচিত একজন পাওয়া গেল। হঠাৎ করে যদিও দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু সাহস ফিরে পেলাম। আমি বললাম, আচ্ছা এই বাসায় নাকি ভূত আছে? আমার এক আত্মীয় মহিলা আমাকে শোনালো। ও হিসেবে বললাম, ভূত টুত কিচ্ছু নাই, এগুলো সব মিথ্যা কথা। এসে তো দেখলি, কিছু পেয়েছিস? কিছুই তো না। আমিও তো আসলাম, কিছুই তো দেখলাম না। তো ও হঠাৎ হাসি বন্ধ করে বলে উঠল, একখানে চল, তোকে নিয়ে যাই। আমি বললাম, কোথায়? তো সে বলে, আমার খালাতো বোনের বিয়ে এই বাসার পেছনেই, খাওয়া দাওয়া করে যাবি। আমি কিছুটা অপ্রস্তুত হলাম। আমি দেখলাম আমার ফোনের ঘড়িতে 7:35 বাজে। মনে মনে ভাবলাম ক্ষুধাও লেগেছে, ইফতারির পরে ভালো কিছু বা ভারী কিছু খাই নেই, আর এমনিতেও বাসায় সবজি রান্না করেছে, বিয়ের দাওয়াত কিভাবে মিস করি।
আবার এটাও ভাবছিলাম যে এখন লকডাউনের কারণে তো এ ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো নিষিদ্ধ করা, ওরা আবার এটা কিভাবে আয়োজন করলো আমার মাথায় ঢুকছিল না। যাই হোক, হতেই পারে, কোনো সাত পাঁচ না ভেবে গেলাম ওর সাথে ঠিক ওই বাসার পেছনে। আমি ওকে জিজ্ঞেস করলাম ওই বাসার থেকে বের হতে হতে যে কিরে দিনকাল কেমন যায় রে তোর। তখন ও আমাকে বলল, অন্ধকারের মধ্যে পচা বাঁশের গন্ধ আর পোকার কামড় সহ্য হয় না রে দোস্ত। আমি হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতি নিজের মধ্যে ফিল করলাম। আচ্ছা, ও এই উত্তরটা দিল কেন? এটা তো কোনো নর্মাল উত্তর না। আর ও বললো যে ও আবার পিছু পিছু নাকি এখানে আসে। তো পিছু পিছু আসলে তো আমি অবশ্যই বুঝতে পারতাম। আর আমি পুরো বাড়িটা ঘুরলাম, ওকে একবারও দেখলাম না। আর বের হয়ে যে বাসার বাম পাশ দিয়ে পেছনে যখনই গিয়েছি তখন এক মুহূর্তের জন্য আমি নিস্তব্ধ হয়ে গিয়েছি। এটা তো অসম্ভব। আমি এই বাসায় ঢোকার সময় পেছনে গাছ আর ক্ষেত ছাড়া কিছুই দেখিনি, কিন্তু এত সুন্দর গেট, এত সুন্দর আলো কোত্থেকে আসলো? এটা তো হওয়ার কথা না। আর করোনার কারণে এখন এভাবে গেট সাজিয়ে কেউ অনুষ্ঠান করবে, এটা তো সম্ভব নয়। এত বড় গণজমায়েত তো হতে দেবে না, কারণ করোনার পিক সিজন চলছে যখন। আর এখানে যে আলোক সজ্জা, এটা তো 2 কিলোমিটার দূর থেকেও দেখার কথা। তা আমি কেন এত কাছ থেকে দেখলাম না? এটা ভাবছি, হঠাৎ করে আমার ওই ফ্রেন্ড বললো, কিরে আয় আয় ভিতরে। তখন আমি মনে মনে ভাবলাম, আচ্ছা ওর কথা যদি না শুনি আবার কেমন হয়। আমার মনেও ভুল হতে পারে, নাও দেখতে পারি, অনেক কিছুই তো চোখে এড়িয়ে যায়। তো এই চিন্তা করে আমি ওর সাথে ভেতরে যাই। তো গেলাম ভেতরে। বড় জোর 40 জনের মতো মানুষ হবে সেখানে, সব কিছু সাজানো গোছানো, 10টার মতো টেবিল আছে খাওয়ার জন্য, বর কনে সবাই উপস্থিত। কিন্তু কারো মুখে হাসি নাই, কেউ মুখ খুলছে না। আমার ফ্রেন্ড ওইখানে যাওয়ার পর একদম চুপ। আমি দাঁড়িয়ে আছি, চারদিকে দেখছি, একদম সাজানো গোছানো সব কিছু মনে হচ্ছে, এবং এটা মনে হচ্ছে এইমাত্র মনে হয় সব কিছু সাজানো হয়েছে। আমি দেখলাম যিনি কনে, তার গলায় একটা সুন্দর চকচকে হার। তো ওটা দেখে আমি বর কনের ছবি তুললাম, এবং ওই নেকলেসটা আমার খুব ভালো লেগেছিল। এখন কথা হলো যে আমার কাছে মনে হচ্ছিল আমি এমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছি। সব কিছু মনে হচ্ছে আমার কাছে অদ্ভুত লাগছে, কেমন যেন লাগছে, ঠিক আসলে বোঝানো যাবে না। ছবি তুলে ফোন পকেটে রাখলাম, এদিকে কারো মুখে হাসি নাই। আমার কাছে মনে হচ্ছে এটা একটা কবর। ফ্রেন্ড বল, আমার কাছে যে ফোনটা ছিল সেটা বের করলাম, দেখি তখন 7:45 উপরে বাজে। আমার ফ্রেন্ডকে ডাক দিয়ে বললাম, দোস্ত এখন চাই, আমার রাগারাগি করবে, অনেকক্ষণ হলো বের হয়েছে। তখন আমার বন্ধু বলল যে না খেয়ে যাবি, এটা কি ঠিক? আসছিস, খাওয়া দাওয়া করে যা। তো আমার আসলে ওই অবস্থা দেখে খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছিল না। আমি চারদিকে ভালো করে তাকালাম, আমি দেখলাম যেখানে অনেকগুলো লোক আছে তার মধ্যে 4 জন লোককে আমার চেনা চেনা লাগছে। এবং যখন দেখলাম যে এদেরকে চেনা চেনা লাগছে তখন আমার কাছে একটু স্বাভাবিক লাগছে। তার মধ্যে আমাদের বাসার পরে আমার দাদির বাসা, তারপর ওই লোকটার বাসা, যার নাম হচ্ছে জয়নাল। আমি তাকে ছোট থেকে চিনি, রাস্তার মোড়ে ডিমের দোকান ছিল তার। আমার মনে হলো যাক, অন্তত একটা লোক তো আমার খুব কাছাকাছি, মানে বাড়ি। আর একজন লোক ছিল, সে আমার চেনা খুব একটা না হলেও তার মুখ আমি চিনতাম। কোনো কারণে রাস্তাঘাটে তার সাথে আমার মাঝে মাঝে দেখা হতো, কিন্তু ওইভাবে কখনো কথা হয়নি, এবং তার নাম কি, এক্স্যাক্ট বাড়ি কোথায় সেটা আমি জানতাম না। তবে চেনা ছিল যায় সেটা আমাদের এলাকারই কেউ হবে। আর বাকি দুজনকে আমি বেশ কয়েকবার বাজারে চায়ের দোকানে দেখেছি। আমার ফ্রেন্ড নিজ হাতে এর মধ্যে খাবার নিয়ে আসলো, কমপক্ষে 30টা পদের উপরে খাবার হবে। এত খাবার আমি আমার সামনে কখনোই একসাথে দেখিনি। এক বাটি করে খাবার, সবগুলোই সুন্দর ফুল কাটা কাচের বাটিতে খাবার পরিবেশন করা। কিন্তু আমি যেই টেবিলে বসেছি সেই টেবিলে না হলে 20 জন বসা যেত। পুরো টেবিল ভরে খাবার, আর আমি খাবার দেখছিলাম, মোবাইলের ছবিও তুললাম। চিন্তা করলাম খাবারের ছবিগুলো ফেসবুকে দিব, এই কারণে ছবিগুলো তোলা। তা আমি খাবার দেখার জন্য খেয়াল করি নাই যে আমার ফ্রেন্ড একা একা এই খাবারগুলো নিয়ে এসেছে। এত খাবার আনতে না হলেও 2 জন মানুষের মোটামুটি কয়েকবার যাওয়া লাগবে। মাঝারি বোল সাইজের
বাটি একবারে 2টার বেশি আসলে আনা যাবে না, কিন্তু ও সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এতগুলো কিভাবে নিয়ে আসলো একা একাই। আমি হালকা ভাবছিলাম, কিন্তু এর মধ্যে আমি খেতে বসে গেছি আর আশেপাশে তাকাচ্ছি। এদিকে হঠাৎ করে আমার ফ্রেন্ড বলে ওঠে, আরে কত সুন্দর খাবার, কতদিন রে খাবার খাইতে পারি না। এ কথা শুনে আমি চমকে উঠলাম, এটাকে বলেটা কি? তো খাবার সামনে, আর ওদের আর্থিক অবস্থা ভালো, ভালো খাবার খায় না মানে এ বলেটা কি? এবং আমি জানি যে ওর বাবা ব্রুনাই প্রবাসী, ওদের 6 তলা 2টা বাড়ি আছে, সুতরাং ওদের আর্থিক অবস্থা কেমন আপনারা বুঝতেই পারছেন। এই অবস্থা বিবেচনা করে এবং ওর কথা শুনে আমি ওকে বললাম, আচ্ছা বস একসাথে খাই, এত খাবার কি আমার একার পক্ষে খাওয়া সম্ভব হবে? কিন্তু ও তাকিয়ে আছে, কিচ্ছু বলে না। আমি খাবার খাওয়া শুরু করলাম। তো এবারই দেখলাম যে বিয়ে বাড়িতে খাবারের সময় কেক দেয়, তো ওই খাবারের মধ্যে একটা কেক রাখা ছিল। খাবার যে আমারই মজা তাও না, মানে বাসার খাবারের মতোই। আমি অল্প অল্প করে নিয়েও কুলাতে পারলাম না এত খাবার। খাওয়া শেষ না হতেই আমার ফ্রেন্ড বলল যে আমার যাওয়ার সময় হয়েছে, তুই এখন বাসায় যা। তো আমি ওকে মোটামুটি একটা ঝাড়ি দিয়ে বললাম, এটা কেমন ব্যবহার যে তুই আমাকে চলে যেতে বলছিস, খাওয়া দাওয়া আমি শেষ করতে পারলাম না, এভাবে অপমান করে তুই বলছিস যে চলে যা, এটা কেমন কথা? তুই যাবি কোথায়? এটা আমি বললাম। বলার পর আমি আর কথা বাড়ালাম না, হাত তাড়াতাড়ি ধুয়ে ফেলে টিস্যু দিয়ে হাত এবং মুখ মুছলাম। ওর কথাটা আমার ভালো লাগেনি, তুই চলে যা। আমি তো আসতে চাইনি, আমাকে তো ও দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসলো। খাবার খাওয়া শেষ হওয়ার আগেই বলে যে তুই চলে যা, এটা কেমন কথা? তো এটা ভাবছিলাম। তো ওই বাসা থেকে বের হয়ে দেখি একটা রিক্সা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে রিক্সাটা আমার জন্যই দাঁড় করাইয়া রাখা। আমার তখন অপমানবোধ আসলে কিছুটা লাগছিল, কিছুটা লাগছিল না। তারপরে বন্ধু মানুষ তো, আমি রিক্সায় উঠে বসলাম। আমার কাছে মনে হলো রিক্সায় ওঠার সাথে সাথে চোখের পলকে আমার বাসাটা আমার সামনে, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যে এরকমটা হয়। আমি কিন্তু একবারের জন্য তাকে বলি নাই যে আমি কোথায় যাব, অথচ ওখান থেকে রিক্সায় আমার বাসায় আসতে কম পক্ষে 15 মিনিট লাগবে। তো আমি কিছু জিজ্ঞাসা না করে ভাড়া দিব, হয়তো করে রিক্সাওয়ালা বলল লাগবে না, টাকা দিয়ে আমার আসলে কোনো উপকার হবে না, দোয়া করেন আমার জন্য, তাতেই হবে, আর টাকা লাগলে আপনার বন্ধুর কাছ থেকে আমি নিয়ে নেব। তখনও কিন্তু আমি এক ঘোর জালের মধ্যে রয়েছি, একটা মায়াজালে আবদ্ধ হয়ে আছি, একটা মোহের মধ্যে পড়ে আছি। আমি যখন বাসায় আসলাম তখন দেখি রাত 9:30 উপরে বাজে। আম্মু তো অনেক বকাঝোকা করলো, কারণ করোনার সময় এভাবে বাইরে যাওয়া তো ঠিক না, চারদিকে লকডাউন চলছে। তো আমি বললাম যে আচ্ছা আর যাবো না, এবারের মতো মাফ করে দাও। তো আমি কি করেছি, হাত ধুতে গেছি, কারণ ওই সময় বিয়ে বাড়িতে আমি ভালো করে হাত ধুতে পারিনি, কারণ সাবান ছিল না, তেল চিটচিটে করছিল বলে আমার কাছে মনে হচ্ছিল। তো বাসায় এসে আমি বেসিনে গেলাম হাত ধুতে। হাত ধোয়ার সময় আমি দেখি আমার পুরো হাত ভর্তি মাটি। ভাবলাম হয়তো আমার রিক্সার সিটে ময়লা ছিল, এই কারণে হয়তো আমার হাতে মাটি। ওদিকে আমার আম্মু ডাকছে খাওয়ার জন্য। আমি তখন বললাম যে আমার তো পেট ভরা, আমি শুয়ে পড়লাম, আমি খেয়ে আসছি। এদিকে আমি শুয়ে যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো মোবাইল থেকে বের করা শুরু করলাম, কিন্তু আমি তো অবাক, আমার ফোনে একটু আগে তোলা একটা ছবিও নাই। ওখানে যাওয়ার আগে যে ছবিগুলো তুলেছিলাম এমনিতেই দিনের বেলা, সেগুলো ছিল, কিন্তু এতগুলো ছবি তুললাম, এই ছবিগুলো কোথায় গেল? এটা কিভাবে সম্ভব? ডিলিট না হলেও রিসাইকেল বিনে তো থাকবে, ছবি নাই, একটাও নেই, এটা কেমন কথা? তাই হোক, ফোনটা মাথার কাছে রেখেই ঘুমালাম, মাথাও ব্যথা করছিল। হঠাৎ রাত 1টার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য আমি বের হলাম, পেট ব্যথা করছিল এবং প্রচণ্ড বমি পাচ্ছিল। তো আমি যখন বেসিনে গেলাম, মনে হচ্ছে এখনই বমি করব, সত্যি বমি করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার কাছে মানে এই দৃশ্যটা আমি ভুলতে পারবো না। এবং আমার সাথে যেই ঘটনাটি ঘটলো সেটি হলো, আমি দেখলাম আমার গলা দিয়ে
মাটি বের হচ্ছে, মুখ মাটিতে ভরে যাচ্ছে, মনে হচ্ছে যে আমার পেটের মধ্যে অনেক মাটি রয়েছে। আসলে কি এটা সম্ভব, পেট থেকে মাটি বের হওয়া? এটা কি কোনো যুক্তি তর্ক বা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করা যাবে? আমি বমি করলাম, তো আবার মাটি, এরকম কি সম্ভব? যাই হোক, আমি কুলি করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে বসে পড়লাম। আমি ভাবছি, আচ্ছা কি হচ্ছে আমার সাথে আজকে। তখন আমি যে কাজটি করলাম, যে ফেসবুকে, বিশেষ করে মেসেঞ্জারে, আমি আমার এক বন্ধুকে নক দিলাম, দিয়ে বললাম, আচ্ছা সাকিবের নাম্বারটা দে তো। তখন আমার ওই বন্ধু বললো, ওর নাম্বার দিয়ে তুই কী করবি? ও তো 4 মাস আগেই মারা গেছে, কেন তুই জানিস না? এখন এই কথা শোনার পর আমি তো আকাশ থেকেও পড়েছি যে হলোটা কি। 4 মাস আগে মারা গেছে আমি জানি না, অবশ্য না জানারই কথা, কারণ আমি নিজ এলাকা ছেড়েছি 2017 সালে এসএসসি পরীক্ষার পর, এই জন্য কারো খোঁজ নেওয়াও হয়নি। আমি তখন কি করব ভাবছি, অতিরিক্ত সাহস দেখানো আসলে ঠিক হয়নি। আমি ঘুমিয়ে পড়লাম। তার ঠিক পরের দিন ইফতারের আগ দিকে আমার আম্মু কাকে জাকাত দেবে সেই কথা বলছিলেন। তো আমি তখন বললাম যে ওই জয়নাল কাকাকে আর এবার জাকাত দেওয়া যাবে না, অন্য লোককে দেই, ওনার অবস্থা আগের থেকে ভালো। এ বিষয়ে একটি বলে রাখা ভালো যে এই যে ডিম ব্যবসায়ী জয়নাল, তার 2 ছেলেই প্রতিবন্ধী। ব্যবসা একদম ছোট, একটা সিঁড়ির নিচের দোকান, দোকানটা খুব একটা বেশি চলে না, তাই অনেকেই কম বেশি তাকে জাকাতের টাকা দেয়। তো আমার কাছে মনে হয়েছিল যে এই জয়নালের, মানে জয়নাল চাচার পোশাক আশাক দেখে তার অবস্থা আগের থেকে ভালো হয়েছে, যেহেতু বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। আমার কথা শুনে তখন আম্মু বলে যে জয়নাল সে কোত্থেকে আসবে, আর জয়নালকে তো আমি জাকাত দেওয়ার কথা বলছি না, কারণ ও তো 1 বছর আগেই মারা গেছে। এ কথা শুনে আমি কি বলবো তখন কিছুই ভেবে পাচ্ছিলাম না। যে লোকটাকে আমি গতকালকে রাত্রে সরাসরি দেখেছি, সেটা কি 1 বছর আগে মারা গেছে? ইফতার খেয়ে ছাদে গেলাম এবং ভাবছি যে আসলে আমার সাথে কি হলো গত রাত্রে, কিছুই আমার মাথায় ঢুকছে না। এদিকে ছাদ থেকে নেমে বাসার সিঁড়িতে উঠছি, হঠাৎ আমার পকেট থেকে আমার ফোন প্রথম সিঁড়িতে, আর যখন আমি পাড়া দিয়েছি তখনই পড়ে যায়। সর্বোচ্চ হয়তো 1 মিটার হবে গ্রাউন্ড থেকে এটা পড়ে গিয়েছে, এবং ফোনটা এমনভাবে খুলে যায় এবং ভেঙে যায় যে এভাবে কিন্তু আসলে 1 মিটার উচ্চতা থেকে এভাবে পড়ে আমার যে ফোনটা ছিল সেটা ভেঙে যাওয়ার কথা নয়। এভাবেই ওই ফোনটাও নষ্ট হয়ে যায়। আমি জানি না ওই রাত্রে কেন এতগুলো ঘটনা আমার সাথে ঘটেছিল। 2022 সালে নদী ভাঙনে বিলীন হয়ে যায় সেই বাড়িটা। এরপরে ওই রিলেটেড কোনো বিষয় আমার সাথে ঘটেনি। কেনই বা এই রহস্যময় ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল আজও অজানা। কেনই বা ওই মৃত মানুষের সুরত ধরে কিছু জিনের আমার কাছে এসেছিল সেটা আমি ভেবে কুল পাই না। তবে এতটুকু ভেবে আমি আশ্বস্ত হই যে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন বড় কোনো বিপদের হাত থেকে, এবং ওই বাড়িটা সত্যিই হন্টেড ছিল, এবং যেই নাকি ওই বাড়িতে যাই সেই কোনো জিনিস দেখতো, হয়তোবা আমিও দেখেছিলাম সেখানে। এটি ঘটেছে। কিন্তু আমি যে খাবারগুলো খেলাম সেই খাবারগুলো আসলে মাটি খেয়েছি, এটা আমার মানতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু মাটি যদি না খাবো তাহলে আমার পেটে এমন ব্যথা হচ্ছিল কেন? আর আমি যে বমি করলাম কেন আমার মাটি আমার বমি থেকে বের হয়ে আসলো? আর আমি যখন বাসায় ফিরলাম আমার 2 হাত ভর্তি কেন মাটি ছিল? এই প্রশ্নের উত্তর আসলে কে বের করবে? আমি এগুলো কাউকে বিশ্বাস করাতে পারিনি, শুধু আমার মা বাবা বিশ্বাস করেছে। জানি না আপনারা বিশ্বাস করবেন কি না। তারপরও এটাই সত্যি যেটা আমার সাথে ঘটেছে। তখন আমার বমি হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমার কলিজাটা বের হয়ে যাবে মুখ দিয়ে, আমি এখনই মরে যাব। সেই মুহূর্তের কষ্টটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করছি আমার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শাকিল আহমেদ।
ওনার বাড়ি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার হরিপুর গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বেশ অদ্ভুত একটি ঘটনা। চলুন শুনি সেই ঘটনাটি। মূলত উনি ঘটনাটি সংগ্রহ করেছিলেন এবারের কুরবানি ঈদে, যখন উনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আসরের নামাজ শেষে একদিন মসজিদে কিছুক্ষণ বসেছিলেন। হঠাৎ ওনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব সম্পর্কে দাদা হন আর কি, তার সাথে কুশল বিনিময় হয়, অনেকদিন পর দেখা, বিভিন্ন গল্প করতে লাগলেন। এক পর্যায়ে কথা বলতে বলতে গ্রামের বহু আগের এক ভৌতিক রহস্যময় ঘটনার সূত্রপাত ঘটান তিনি যেভাবে বলেছেন উনিও ঠিক সেভাবে বলার চেষ্টা করেছেন। ঘটনাটি অনেক আগের, ওনার ভাষ্য অনুযায়ী 50 বছরের বেশি সময় আগের ঘটনা, মুক্তিযুদ্ধের আগের সময়কালে এটা হয়েছে। যদি উনি এক্সাক্ট সময় বলতে পারেননি, শুধু মুক্তিযুদ্ধের আগে যেহেতু বলেছে এই জন্য আমরা 50 বছরের বেশি সময় আগে আমরা এটা ধারণা করে নিয়েছি। তো ঘটনাটি যাদের সাথে ঘটেছে অনেকেরই নাম আসলে খুব একটা মনে করতে পারেননি, তারপর যতটুকু তথ্য পাওয়া গিয়েছে সেই অনুযায়ী আমাদেরকে ঘটনাটি এই শাকিল আহমেদ বলেছেন। তো ওনাদের গ্রামের একটি উঁচু জায়গা, ওখানে ওই জায়গাটা দরগা নামে পরিচিত। লোকমুখে নানান ভৌতিক ঘটনার কথা নাকি সেখানে ঘটেছে এটা শোনা যায়। সেখানে নাকি একটা নিম গাছ ছিল। সেই নিম গাছটি যেই জমিতে ছিল তার আশেপাশে অনেকজনের জমি ছিল, আর ওইখানে একজন প্রভাবশালী লোকেরও জমি ছিল। সেই লোকের নাম হচ্ছে লালু মিয়া। তিনি কি করেন, একটা সময় ওই গাছটি বিক্রি করে দেন। অনেক পুরনো একটি নিম গাছ। তো কথিত আছে সেই নিম গাছে নাকি অনেক ভয়ানক কিছু আছে। তো উনি অনেক প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন, এগুলো কোনো কিছু বিশ্বাস করতেন না তিনি। আর ক্ষেতের পাশে এই নিম গাছ, ছায়া হয়, তা ফসল ফলাতে অসুবিধা হতে পারে, এই সমস্ত জিনিস চিন্তা করে উনি ওই গাছটি বিক্রি করে দেওয়ার কথা সকলকে যখন বলেন, আশেপাশের অনেকে এটা বাধা দেন যে না, নিম গাছটা অনেক দিন ধরে আছে, থাক। কিন্তু উনি বলেন যে না, এটা রাখা যাবে না। এই জন্য সকলের অমতে জোর করেই উনি গাছটি কেটে ফেলেন। এখন কাটার জন্য যে কাজটি করেন সেটা হলো যে কাঠুরিয়াকে খবর দেন। অনেকেই জানে যে ওই নিম গাছে নাকি ভূত আছে, এই ধরনের কথা প্রচলিত ছিল। অনেকেই নাকি ওই দিক দিয়ে যাওয়ার সময় রাত্রেবেলা ভয় পেয়েছেন। যেহেতু একটা গাছ নিয়ে এই টাইপের কথা প্রচলিত ছিল, স্বাভাবিকভাবেই ওই গাছ কেউ কাটতে আসতেও চাইবে না, ওই গাছ কেউ কিনতেও চাইবে না। কয়েক গ্রাম পরের একটা সময় ডাকাতি করতো এরকম একজন লোক আছে, উনি একজন ডাকাত সর্দার ছিলেন। ইনি এই গাছটি কিনতে রাজি হন। মোটামুটি নামকা ওয়াস্তে একটা টাকা দিয়ে উনি গাছটি কিনে নেন। কেনার পর উনি পাবনা থেকে একদল কাঠুরিয়া নিয়ে আসেন। এই কাঠুরিয়া নিয়ে এসে গাছ কাটতে লাগিয়ে দেন। গাছ কাটা শেষও হয়ে যায়, কোনো ধরনের কোনো সমস্যা তখনও হয়নি। তো গাছ কাটা শেষ হয়ে যাওয়ার পর কাঠুরিয়াদের মধ্যে একজন হঠাৎ করে নাক মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে তিনি সেখানেই মারা যান। এই ঘটনাটা পুরো এলাকা ছড়িয়ে যায়। এখন ওই যে লালু মিয়া, উনি যখন দেখেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, উনি ওই গাছটি আর নেন নাই। কারণ হলো ওই গাছটি তো উনি বিক্রি করে দিয়েছিলেন। আর যিনি কিনেছিলেন যে ডাকাত সর্দার, উনি ভয়ে ওই গাছটির কোনো অংশই সাথে করে নিয়ে যাননি। যেহেতু লালু মিয়া বিক্রি করে দিয়েছে, তিনি টাকা পেয়ে গেছেন। আর তারপরে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, উনি চিন্তা করেন যাক, গাছ তো কাটা হয়েছে, আমি তো টাকাও পেয়ে গেছি, সুতরাং আমার কি, থাক ওরকম পড়ে থাক গাছ, এখন ছায়া তো আর হবে না, ফসল ফলাতে আর কোনো সমস্যা হবে না, উনি এই চিন্তা করেছেন। আর ওদিকে যিনি মারা গিয়েছেন ওই গাছ কাটতে গিয়ে, তার সাথে থাকা লোকজন তার ডেড বডি নিয়ে চলে যায়। বেশ কিছুদিন ওই গাছের গুড়ি বা গাছের ডালপালা ওখানে পড়ে থাকে, কেউ ধরে না। এরপরে কি হয় যে ওই গ্রামের একজন লোক, তার নাম হচ্ছে আব্দুল কাদের, তিনি চিন্তা করেন যে এই গাছটিরা এখানে পড়ে আছে, কেউ তো নেয়ও না, ভয়ে ধরেও না, এই গাছটা আমি নিয়ে এসে ঢেকি বানাই, যেহেতু গাছ কাটা হয়েই গেছে আর কি হবে। তো উনি ঢেকি বানান। আর আগেকার দিনে তো ঢেকিতেই ধান গম এগুলো ভাঙাতে হতো। মূলত ঢেকি তৈরি করার জন্য ওই নিম গাছের গুড়ি বাড়িতে নিয়ে আসেন, ঢেকি তৈরিও করেন।
প্রথম দিকে কোনো ঘটনা ঘটে না। হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটে। দিনের বেলা তার মেয়ে যখন ধান ভাঙাতে গেছে, হঠাৎ করে ঢেকি থেকে পা পিছলে তার মেয়ে পড়ে যায়। পড়ে যে খুব মারাত্মক ব্যথা পেয়েছে বিষয়টা এরকম না, হালকা ব্যথা পেয়েছে। কিন্তু সমস্যা হলো এই পায়ে ব্যথা পাওয়ার পরে, মূলত পায়ে ব্যথা পেয়েছিল এক পায়ে, এই হালকা ব্যথা লেগেছে তাতেই তার শরীরের নিচের অংশ প্যারালাইজডের মতো হয়ে যায়। সারা জীবনে আর কখনোই তিনি সুস্থ হননি। এক কথায় তিনি প্রতিবন্ধী হয়ে যান। এই ঘটনার পরে আব্দুল কাদের ভয়ে সেই নিম গাছ দিয়ে বানানো ঢেকি তাদের বাইরের বাড়ির বাইরের একটা জায়গায় ফেলে দিয়ে আসেন। সেখানেও বেশ অনেক দিন ওটা পড়ে থাকে। ওখান থেকে ওই একই গ্রামের মনসুর আলী নামে একজন ব্যক্তি, উনি ওই ঢেকিটা তার বাসায় নিয়ে যান। ওই মনসুর আলীর বাড়ির একজন নারী সদস্যও ওই ঢেকিতে যখন কাজ করছিলেন তিনিও নাকি পা পিছলে পড়ে যান এবং সেম ঘটনা ঘটে যে ঘটনাটি আব্দুল কাদেরের মেয়ের সাথে ঘটেছিল। মনসুর আলীর বাড়ির ওই নারী সদস্যও প্যারালাইজড হয়ে যান, শরীরের একটা অংশ প্যারালাইজড হয়ে যায়, পুরো বডি হয়নি, একটা অংশ হয়েছিল। এই দুটো ঘটনায় একই রকমের ঘটনা যখন ঘটে তখন গ্রামের লোকজনের সকলের কাছে এই মেসেজটা চলে যায় যে এই গাছের এই গুড়ি নিয়ে যেই কোনো কাজ করবে তার ক্ষতি হবে। এই নিম গাছের এই ঢেকি নিয়ে প্রথমত গুড়ি আকারে ছিল, তারপরে ঢেকি বানিয়েছে, এটা নিয়ে সকলের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। এখন মনসুর আলী এই গাছ নিয়ে কী করবে ভেবে পায় না। উনি কী করেন, ওই ঢেকি নিয়ে তার বাড়ির থেকে দূরে রাস্তার পাশে ফেলে দিয়ে আসেন যে আপদ বিদায় হলো, এটা নিয়ে যে যা খুশি করুক, তার এইসব নিয়ে ঝামেলা করার ইচ্ছা নেই। এইভাবে অনেক দিন পরে আছে, রোদে এটা শুকিয়ে গেছে। কিছুদিন পরে ওই গ্রামে আবুল হোসেন নামক একজন ব্যক্তি ছিল, তো উনি বিয়ে করবেন। এখন বিয়ের অনুষ্ঠানের জন্য ধান সিদ্ধ করতে হবে, এখন সেই জন্য খড়ি প্রয়োজন। তো ওনার হঠাৎ করে মনে হলো রাস্তার পাশে এই যে নিম গাছের এই ঢেকিটা পড়ে আছে, তো এটা দিয়ে খড়ি বানাই। এটা নিয়ে অনেক কথা শুনছি, পুরাই ফেললে তার কোনো সমস্যা নেই। পুরালাম, আপদ বিদায় হইল, আর কারো বাড়িতেও যাবে না, কোনো ক্ষতিও হবে না। এই চিন্তা করে উনি একজন লোককে লাগিয়ে দেন যে এইটা কুড়াল দিয়ে ফেরে খড়ি বানাতে, যে খড়ি দিয়ে উনি ধান সিদ্ধ করবেন। তো ওই লোকটি চিন্তা করেন যে আগে তো বিভিন্ন ঘটনা ঘটছে, তো এখন তো এটা পুরাই ফেলা হবে, এটা আর কি হবে। আর রোদে শুকায় এটা তো এখন চেনাই যায় না যে এটা একসময় এরকম নিম গাছ ছিল, আবার এটা থেকে ঢেকি বানানো হয়েছে। তো উনি চিন্তা করেন যে এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না, উনি কুঠার দিয়ে বাস আঘাত করতে শুরু করেন। আঘাত করতে করতে বেশ খানিকটা খড়ি বানানো হয়ে গেছে। হঠাৎ করে কুঠারের যে লোহার অংশটা এটি মাঝখান থেকে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে একটা অংশ ছুটে এসে তার পায়ে লাগে। পায়ে লাগার পরে উনি বেশ ব্যথা পেয়েছিলেন, কেটে গিয়েছিল। ওই দিনই তার পা অনেক ফুলে যায় এবং 2 দিনের মাথায় ওনার পায়ের ওই অংশে নাকি পচন ধরে গিয়েছিল। পরবর্তীতে তার পা কেটে ফেলে তার প্রাণ বাঁচাতে হয়েছিল। এভাবে অধিকাংশ লোকেরই দেখা যাচ্ছে যে পায়ে আঘাত লাগে, যার ফলে তাদের শরীরে বিকলাঙ্গতার সৃষ্টি হয়। এদিকে বিয়ের ধান সেদ্ধ করার জন্য খড়ি বানানো যতটুকু বাকি ছিল ওই ঢেকি থেকে, ওই বাড়ির লোকজন মিলে তারা এই কাজটি করে ফেলেন যে ওই লোকের পা কেটে গেছে, তাদের কি হয়েছে আমরা করি। তারা মিলে পুরো নিম গাছের ঢেকিটাকে খড়ি বানিয়ে ফেলেন। এরপর ধান সেদ্ধ করার জন্য তারা লেগে দেন। তো ওই নিম গাছের ঢেকি থেকে বানানো খড়ি চুলায় দিয়ে পোড়ানো হচ্ছে। বেশ কয়েকটা কাঠ পোড়ানোর পর একটা পিতলের একটা বড় হাঁড়িতে কিন্তু ওই ধান সিদ্ধ করা হচ্ছিল আর কি। হঠাৎ করে কি হয়, পিতলের হাঁড়ির যে নিচের যে বৃত্তাকার অংশটা ঠাস করে খুলে চুলার মধ্যে পড়ে যায়। চুলাটা আসলে ওই পাতিলের থেকে তো ছোট, নাহলে তো ওই পাতিলটা তো চুলার মধ্যে পড়ে যাবে। কিন্তু হঠাৎ করে মনে হলো যে ওই চুলাটা আকারে বড় হয়ে গেছে এবং ওই চুলার নিচের অংশে ওই পাতিলের যে নিচের অংশটা সেটা চলে গেল। ঠিক
কেমনভাবে চলে গেল মনে হচ্ছে বৃত্তাকার এই জিনিসটা, পিতলের হালিতে কিন্তু একটা জয়েন্ট থাকে, প্রিয় লিসেনার্স আপনারা একটু খেয়াল করবেন, অনেক পিতলের হালিতে নিচের অংশে একটা জয়েন্ট থাকে, ওই জয়েন্টটা যদি খুলে ফেলা যায় একটা বড় একটা বাটির আকার ধারণ করে। তো মূলত ওই জয়েন্টটাই খুলে গিয়েছিল। অনেকে চিন্তা করেছে আগুনের তাপে হয়তো বা খুলে গিয়েছে, এটা হতেই পারে। তো ওর মধ্যে তো ধানগুলো পড়ে গেছে চুলার মধ্যে, চুলার আগুন নিভে গেছে, তারা ওই ধান সরায়, নিচের ছাই সরায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মাত্র এই পিতলের হাড়ির নিচের অংশ যেটা চুলার মধ্যে পড়ে গেল, এটি কোথায় গেল? এটা আর খুঁজে পাওয়া যায়নি ওই চুলার মধ্যে। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। এরপরে কি হয়, ওই যে খড়িগুলো ছিল, ওই খড়িগুলো ওই আবুল নামক যিনি ব্যক্তি, উনি ওই খড়িগুলো নিয়ে একদম সেই যেই ভিটা দরগা, সেখানে গিয়ে ওই খড়িগুলো ফেলে দিয়ে আসেন, যে ধুর এই ঝামেলাই আর রাখবো না, অনেক ঝামেলা হয়েছে। উপকার করার চেষ্টা করলাম মানুষের, কিন্তু আমারই অপকার হইল। চিন্তা করলাম যে এইটা আর কারো বাড়িতে না যাক, কারো ক্ষতি না হোক, আমার বাসায় ক্ষতি হচ্ছে, কি দরকার। তো উনি ওই খড়িগুলো ওই আবার সেই ভিটায় রেখে আসেন। এরপরে কি হয়, ওই এক গ্রামের একজন লোক নাম হলো আশরাফ আলী, উনি ওই খেজুরের রস থেকে গুড় বানাতেন বা এই টাইপের কিছু একটা বানাতেন আর কি। তো উনি ওই খড়িগুলো নিয়ে আসেন। তো খড়িগুলো উনি পুরান, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওনার সাথে কোনো ঘটনা ঘটে না, এবং পরবর্তীতে ওনার সাথে কোনো ঘটনা ঘটেও নি। এভাবেই ওই নিম গাছটি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। পরবর্তীতে নাকি ওই দরগা, যেটা ভিটা আর কি, অনেক ওই যেটা ওনারা দরগা বলে থাকেন, তো ওইখানে এক লোক বাড়ি করেছিল, তাদের সাথে অনেক ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ওই বাড়িতে ওই লোকদের একটা গরু হঠাৎ করেই মারা যান। এখন পর্যন্ত ওই বাড়িতে কোনো ভালো রান্না বাড়া হলে নাকি ওই বাড়ির পেছনে খাবার রেখে আসতে হয়, তা না হলে নাকি কেউ না কেউ তাদের বাড়িতে আক্রমণ চালায় এবং মেরে ফেলার চেষ্টা করে। এভাবে এখন পর্যন্ত নাকি তারা খাবার দিয়েই আসেন, মানে এভাবেই তারা দিয়ে আসছেন। এখন ফ্যামিলি বড় হয়েছে, কিন্তু এখনও এই বিষয়টা তারা মেনটেন করে চলেন। আর শাকিল আহমেদ বলেছেন যে যেহেতু মসজিদের মধ্যে বসে মুয়াজ্জিন সাহেব এই ঘটনাটি বলেছেন, মসজিদের মধ্যে বসে কিন্তু কারো মিথ্যা কথা বলার কথা নয়, এবং ওই মুয়াজ্জিন সাহেবও বলেছেন এই ঘটনাটি 100% সত্য একটি ঘটনা। কিন্তু এই ঘটনার একটা অদ্ভুত ব্যাপার রয়েছে প্রিয় লিসেনার্স, আপনারা খেয়াল করবেন। সেটি হলো, এই যে এতগুলো ভয়ানক ঘটনা ঘটলো, কোথাও কিন্তু কোনো ভয়ানক প্রাণী উপস্থিত হয়নি, যে কোনো ভয়ানক প্রাণী উপস্থিত হয়ে কোনো ক্ষতি করেছে বা স্বপ্ন দেখিয়েছে, এই ধরনের কোনো তথ্য কিন্তু আমরা পেলাম না। সবই রহস্যজনক। এই ঘটনাটি আসলেই রহস্যজনক ছিল। আমরা কেউ কেউ বলবো এটা কাকতালীয় ব্যাপার, হয়তো বা কোনো কাণ্ড হয়ে গেছে, কিন্তু আসলে কি এতগুলো কাকতালীয় ঘটনা হওয়াটা সম্ভব একটা বিষয়কে কেন্দ্র করে? নিশ্চয়ই নয়। এই কারণে এই ঘটনাটি গ্রামের অনেকেরই কাছে ভৌতিক, কারো কাছে রহস্যময়। আমরা বলবো এটি ভৌতিক রহস্যময় দুটোই। এটি এমন একটি ঘটনা। ধন্যবাদ শাকিল আহমেদকে, চমৎকার একটি ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা লিসেনাররা যারা আছি তারাও শুনলাম, আমিও জিনিসটা শুনেছি, এই কারণে আমিও একজন লিসেনার। আর প্রিয় লিসেনার, আপনারা যারা আমাদের চ্যানেলে ইতোমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ বাদল সরকার। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহলক্ষ্মীপাড়া গ্রাম থেকে ঘটনাটি পাঠিয়েছেন। মূল ঘটনাতে চলে যাই। ঘটনা উনি ঠিক যেভাবে লিখেছেন আমি চেষ্টা করব সেভাবেই পড়ে শোনানোর জন্য, তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন শুরু করি। বলছেন মোহাম্মদ বাদল সরকার। ঘটনার সময়কাল 2008। ঘটনাটি ঘটে আমার সাথে। বর্ষাকাল চলছে, পাটের মৌসুম। গ্রামের প্রতিটি জমিতে যেন পাট চাষ হয়েছে। পাট কাটার উপযোগী সময় টানা 4-5 দিন বৃষ্টি হয়। গ্রামের মেঠো পথ, জমি জমা মোটামুটি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। রাস্তায় হাঁটু অবধি পানি, ছোটোখাটো বন্যার পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনাটা সেই সময় আমার বড় ভাই
নাম ইব্রাহিম খলিল। একজন হুজুর মানুষ, তবে মাছ ধরার প্রতি খুবই মনোযোগী ছিলেন তিনি। আমাদের বাসার সাথেই ব্রিজ থেকে পশ্চিম দিকে সোজা চিকন সরু রাস্তা, রাস্তার মাঝে 200 বছরের পুরানো তেঁতুল গাছ। মোটামুটি বন্যা হওয়ায় ব্রিজের উপরেই আড্ডা চলছে আশেপাশে মানুষের। একদিন দুপুরবেলা আমাদের ব্রিজের পাশে বড় ভাইয়া একটা কারেন্ট জাল পেতে মাছ ধরছিলেন। আমি আর আমার বন্ধু আরিফ পাতিল নিয়ে ব্রিজের উপর বসেছিলাম। জাল টেনে ব্রিজের উপর ওঠাতেই দেখতে পেলাম 3-4টা শোল মাছ আর কয়েকটা মাগুর মাছ পড়েছে। মাছগুলো পাতিল ভর্তি করে বাসায় নিয়ে রেখে এলাম, যেহেতু বাসা খুব কাছেই ছিল। যথারীতি আমি আর আরিফ ব্রিজের এক কোণে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটা গোখরা সাপ ব্রিজের কিনারা দিয়ে এলোপাথারিভাবে আমাদের বাড়ির দিকে ছুটছে। পাশেই একটা গরু বাঁধা ছিল, সাথে ছিল বাঁশ। সেখান থেকে দ্রুত একটা বাঁশ নিয়ে সজোরে সাপের মাথায় আঘাত করলাম। তারপর আরো 2-3টা আঘাত করলাম। সাপটি ব্যথায় কুঁকড়ে উঠল। তারপর বাঁশের মাথায় করে ব্রিজের উপর নিয়ে আসলাম সাপটিকে। সাপটি তখনও নড়ছিল। ওদিকে কি হলো, ওই তেঁতুল গাছ থেকে হঠাৎ করে কতগুলো কাক কা কা করে ভীষণ শব্দ করছিল। ওই এমনভাবে জ্বালাতন করছিল যে কানের তালা ফেটে যাওয়ার জোগাড়। আরিফ বলল যে সে নাকি তার দাদার মুখ থেকে শুনেছে যে সাপের মাথা এবং লেজে গোবর দিলে নাকি সাপ আবার সুস্থ হয়ে যায়। আমিও ঠিক তাই করলাম। প্রিয় ভাই, বিষয়টিতে আমার আসলে বিশ্বাস ছিল না, কখনো এমন হতে পারে এটা আমার জানাও ছিল না। তারপরেও সাপের মাথা এবং লেজে গোবর লেপটে দিয়ে আমি হাসছি। অদ্ভুত ব্যাপার, 10 থেকে 15 মিনিট পর সাপটি ঠিকই মাথা নাড়া দিয়ে ধীরে ধীরে চলতে শুরু করলো। আমি আর আরিফ তো অবাক। আরিফ বলল, যাক ছেড়ে দে, বাঁচতে পারলে বাঁচুক। সাপটি খালের কিনারা দিয়ে তেঁতুল গাছের দিকে চলে গেল। তার 2 দিন পর থেকে বাড়িতে বিচিত্র রকমের পরিবেশ সৃষ্টি হলো। একদিন রাতে সবাই পুরো বাড়িতে গোবর পচা গন্ধ অনুভব করলাম। সকালে উঠে যা দেখলাম তা তো আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল। আমরা দেখলাম পুরো বাড়িতে গোবরের ছড়াছড়ি। পুরো উঠোন কারা যেন গোবর থেপলে নষ্ট করে গেছে। কিন্তু কেন এমনটা হয়েছে কেউ কিছু বুঝতে পারলো না। এভাবে প্রায় 3-4 দিন হয়েছিল। আমরা রাতের বেলা জেগেছিলাম যে কে এই কাজটি করে দেখার জন্য, কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি। হঠাৎ করে আমাদের ঘুম চলে এসেছিল, সকালে উঠে দেখে এই অবস্থা। এরপর থেকেই আমার জীবনে নেমে এলো কালো অধ্যায়। খালে জমিতে পানি বাড়তে থাকায় একদিন দুপুরবেলায় আমি, আরিফ আর আমার চাচাতো ভাই আলামিন 4টা মোটা কলা গাছ কেটে ভেলা বানালাম। পরদিন বিকাল 3টা-4টার সময় ওই ভেলায় চড়ে আমরা 3 জন শাপলা শালুক উঠানোর জন্য খালের কিনারা ঘেঁষে নিচু জমিতে ঢুকলাম। ওই সময়টায় এলাকার জমিগুলো একদম বিলে পরিণত হয়েছে। যথারীতি আমি আর আরিফ ভেলা থেকে নেমে শাপলা শালুক উঠাতে লাগলাম। আলামিন ভেলাতেই বসা ছিল। শালুকের পাতা ছুঁয়ে ডুব মেরে শালুক উঠাতে লাগলাম। একবার আমি ডুব দিয়ে শালুক উঠানোর জন্য যা দেখলাম তা যেন পৃথিবীর কারোর সাথে না ঘটে। এখনো মনে হলে গা শিউরে ওঠে। যেই না আমি পানিতে ডুব দিয়েছি, দেখলাম মানুষের মতো একটা মাথা, সারা মুখে গোবর মাখানো, শুধু বড় বড় 2টা লাল চোখ বের হয়ে আছে। আমায় বলল, এই নে গোবর খা। এই বলে গলা চেপে ধরল এবং আমার মুখের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিচ্ছিল। আমি পানির নিচে ধস্তাধস্তি শুরু করলাম। একসময় আমার হাত পানির উপরে থাপড়াতে লাগলাম। আলামিনের নজর পড়তে সে তড়িঘড়ি করে ভেলা থেকে নেমে আমায় টেনে উঠালো। দেখলো আমার চোখ রক্তবর্ণ হয়ে আছে আর মুখে শালুকের আঁকি দেওয়া। ও টেনে বের করলো। ততক্ষণে আরিফ আমার কাছে চলে এসেছে। বলল, কি হয়েছে? আমি সব কিছু খুলে বললাম। দ্রুত সবাই মিলে বাড়ি চলে এলাম। তার একদিন পর রাত আনুমানিক 11টা, অটোতে আমাদের উপজেলা থেকে বাড়ির দিকে রওনা দিলাম। প্রায়
11:30 বাজে। আমাদের গ্রামের যে দোকানপাট সেখানে এসে নামলাম। মনে রাখা ভালো, আমাদের বাড়িতে যাওয়ার জন্য আমাদের দোকানপাট থেকে স্কুলের মাঠ হয়ে চিকন সরু রাস্তা দিয়ে সোজা উত্তর দিকে চলে যেতে হয়। 10 মিনিটের মতো রাস্তা। অটো ভাড়া মিটিয়ে যেই স্কুলের মাঠে আসলাম, কেমন জানি একটা গোবর পচা গন্ধ অনুভব করলাম, যে গন্ধটা আমাদের বাড়ির মানুষ কয়েকদিন ধরে অনুভব করছে। আচমকা ভেতরে ভয় ঢুকে গেল। হঠাৎ করে ভয়ানক কিছু শব্দ আমার কানে আসলো। মনে হলো স্কুলের জানালাগুলো কারো যেন প্রচণ্ড রকমের শব্দ করে ভেঙে ফেলছে। আল্লাহর নাম নিয়ে দ্রুত হাঁটতে লাগলাম আর সূরা কাফেরুন, ইখলাস, ফালাক, নাস এই 4 ফুল পাঠ করতে লাগলাম। স্কুলের কিনারা ঘেঁষিয়ে ছিল কদম গাছের একটা বিশাল অবয়ব, মানে একটা কদম গাছ ছিল সেখানে। চাঁদের আলো থাকা তার উপর নজর পড়তেই ভয়ানক একটা জিনিস আমার দৃষ্টিগোচর হলো। মানুষের মতো একটা অবয়ব, পা দুটো উপরের দিকে, হাত দুটো নিচের দিকে, মাথা নিচের দিকে, মানে বাদুড় যেভাবে ঝুলে থাকে অনেকটা তেমন। তো কদম গাছ আঁকড়ে ধরে ঝুলে আছে, আর দেহ থেকে এই জিনিসটার মাথা মনে হচ্ছে 3-4 গুণ বড়। মুখে চোখ বা নাক এরকম কিছুই দেখা যাচ্ছিল না, আর পাতিলের মতো বিশাল বড় এবং গোল ছিল মাথাটা। আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি সেখান থেকে মনে হচ্ছে নড়তেই পারছিলাম না। এদিকে দেখতে পেলাম কদম গাছ থেকে চড়চড় করে ওই জিনিসটা নিচের দিকে নেমে এলো এবং মাথাটা ঘুরিয়ে একবার আমার দিকে তাকালো। তারপর 2 লাফে পাশে যে পাট ক্ষেত ছিল সেদিকে ঢুকে গেল। ভয়ে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা। আল্লাহর নাম নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। আমার পায়ে আবার শক্তি ফিরে এলো। ওই অভাবটা ওই সময় আমার কোনো ক্ষতি করলো না। বাড়ির যে রাস্তা তাতে হাঁটু অবধি পানি ছিল, তাই দৌড়াতে পারছিলাম না। রাস্তার দুপাশেই ছিল পাট ক্ষেত, তাই অন্ধকারে যতটুকু সম্ভব পা চালাতে লাগলাম। পানিতে হাঁটার শাঁ শাঁ শব্দ হচ্ছিল। গোবর পচা গন্ধটা যেন আরো তীব্র হতে লাগলো। হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কেউ আসছে। পানিতে কারো পায়ের হাঁটার শব্দ হচ্ছে। আমি থেমে গেলে ওই শব্দটাও থেমে যায়। মনে হলো হয়তোবা ভুল শুনছি আমি। আর পাট গাছের জন্য অন্ধকারে কিছু দেখতেও পারছিলাম না। এবার আল্লাহর নাম নিয়ে পানির মধ্য দিয়ে দৌড়তে লাগলাম। পথে আর তেমন কোনো সমস্যা হলো না। বাড়ির পাশে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু বাড়িতে কাউকে কিছু বললাম না। ঘটনা কি এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু তখন অনেক কিছু বাকি ছিল। পরদিন বাবার সাথে সারাদিন পাট কেটে সন্ধ্যাবেলায় গামছা কাঁধে নিয়ে পুকুর পাড়ে গোসল দিতে চলে যাই। সবে মাগরিবের আজান শেষ হয়েছে, তবে এখনো পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি। বাড়ি থেকে আমাদের পুকুরটা বেশ দূরে ছিল। পুকুর পাড়ে ঢুকতেই দেখলাম মানুষের মতো একটা অবয়ব, তবে স্বাভাবিক মানুষের থেকে 1-2 হাত লম্বা হবে। মাথায় ক্যাপ জাতীয় কিছু একটা পরা আছে, উল্টো দিকে বুক করে দাঁড়িয়ে আছে। আর তখনই গোবর পচা গন্ধটা আমার নাকে আসে। কিছু একটা অনুভব করছিলাম আমি, কোনো একটা ভয়ানক ঘটনার। আমি বললাম যে ওখানে কে? আর কিছুই বলতে পারলাম না। অভাবটা আমার দিকে ঘুরে তাকালো। আমি দেখতে পেলাম পুরো মুখে গোবর মাখানো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে রক্তিম লাল অবস্থায়। চিৎকার দিতে চাইলাম, কিন্তু কোনো সুর আসছে না আমার গলা থেকে। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরেছে, কিন্তু ঠিক তাই হলো। অবয়বটা আমার বুক চেপে বসেছে। মনে হচ্ছে যে আমার বুক চিরে ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে আনবে। শুরু হলো ধস্তাধস্তি। মনে মনে আল্লাহর নাম নিতে থাকলাম আর ভাবতে লাগলাম, আজকে কোনোভাবেই আর বেঁচে ফিরতে পারবো না। খুব অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতে নিজেকে বাড়িতে আবিষ্কার করলাম। বাবা, হুজুর ভাইয়া বসে আছে, আর পাশের বাড়ি হক চাচাকেও দেখতে পেলাম। শুনতে পেলাম হক চাচা নাকি মাগরিবের নামাজ পড়তে উজু করার জন্য যখন ওই পুকুর পাড় গিয়েছেন, তখন তিনি দেখেন আমি অচেতন অবস্থায় পড়ে আছি। আমার বুক গলা কে যেন খামচে দিয়েছে, পুরো শরীরে বৃষ্টি রকমের গোবর মাথানো। হক চাচা দ্রুত খবর দিয়ে আমাকে বাড়িতে নিয়ে যান। আমার পুরো শরীর পরিষ্কার করে বাড়ির লোকজন ঘরে নিয়ে যায়।
প্রায় 1 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে কী হয়েছিল জানতে চাইলে আমার সাথে এতদিন যা যা ঘটেছে সব কিছু খুলে বললাম। শুনে সবাই হতভম্ব হয়ে গেল। শুনতে পেলাম ভাইয়া ইতোমধ্যে ভাইয়ার পরিচিত এক হুজুরকে খবর দিয়েছেন। সঙ্গত কারণে হুজুরের নাম বলতে পারলাম না, তিনি আমাদের পাশের গ্রামের ছিলেন। তার কিছু নেককার শিষ্য জিন ছিল, যার কারণে তিনি প্যারানর্মাল টাইপের বিষয়গুলো ভালো চিকিৎসা এবং পরামর্শ দিতে পারতেন। রাত 10টা বাজে হুজুর আমাদের বাড়িতে এলেন। হুজুরকে সব কিছু খুলে বলা হলো। আমাকে ঝাড়ফুঁক উনি করলেন ওনার মতো করে, রুকিয়া করে দিলেন এবং উনি বললেন যে আগামীকাল সন্ধ্যায় এসে কিছু বলার চেষ্টা করবেন। হুজুর সেদিনের মতো চলে যান। পরদিন বিকেলবেলায় হুজুর আসেন। এসে হুজুর যা বললেন তা শুনে আমার পরিবার তো হয়ে যায়। বিষয়টা ছিল এমন যে আমাদের বাড়ির যে পাশে যে তেঁতুল গাছ রয়েছে তাতে একজন বৃদ্ধা জিন তার 2 নাতিকে নিয়ে অনেক দিন ধরে বসবাস করছেন। তাদের মাছের প্রতি খুব আগ্রহ। যেদিন বড় ভাইয়ের শোল মাছ ধরে সেদিন ওই বৃদ্ধা জিন তার 2 নাতিকে নিয়ে ওটা দেখতে পান এবং 2 নাতি ওই মাছ খাওয়ার জেদ ধরে বসে। এদিকে ওই বৃদ্ধা জিন 2 নাতিকে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু এক নাতি লোভ সামলাতে না পেরে গোখরা সাপের বেশ ধরে বাড়িতে প্রবেশের সময় আমার হাতে মার খায়। মাথায় এবং লেজে গোবর দেয় ওই বৃদ্ধা জিন এবং তার অন্য যে নাতি প্রচণ্ড রেগে যায় এবং মার খাওয়া জিনটি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, কিন্তু এখনও সে বেঁচে আছে। আর তার ভাই প্রতিশোধ নেওয়ার জন্য আমার পেছনে লেগে আছে। সে নাকি আমায় গোবর খাইয়ে মারবে, যার কারণে এই যে পুরো বাড়িতে গোবর দিয়ে নষ্ট করা বা উঠোন নষ্ট করা এগুলো সব ওদেরই কাজ ছিল। আর ওই দিন যেদিন আমি সাপটিকে আঘাত করেছিলাম, যাতে সাপটিকে আমি না মেরে ফেলি, এই জন্য কাকের শব্দ করে ভয় দেখানোর চেষ্টা করছিল এবং সাপটি বেঁচেও যায়। যাই হোক, অনেকবার সুযোগ পেয়েও নাকি ওরা আমাকে মারতে পারেনি। এসব কিছু হুজুর জানতে পারে তার যে শিষ্য জিন রয়েছে তাদের মাধ্যমে। হুজুর জিনদেরকে এখান থেকে চলে যেতে বললেও তারা সাফ জানিয়ে দেয় তারা নাকি আমাকে ক্ষতি না করে যাবে না। হুজুর বিভিন্ন রকমভাবে তাদেরকে বোঝান, ভয় ভীতি দেখান, মিষ্টি কথাও বলেন। অবশেষে রাজি হয়, তবে একটা শর্তে। শর্তটা হলো, যেহেতু মাছ খাওয়ার কারণেই এই সমস্যাটি হয়েছে এবং ওদেরও মাছের প্রতি আগ্রহ, 7 দিন টানা 7 দিন 3টা করে ইলিশ মাছ ওই তেঁতুল গাছের গোড়ায় রাতের বেলা রেখে আসতে হবে। তাহলেই ওরা নাকি আর আমার ক্ষতি করবে না। আমার বাবা 7 দিন ধরে এই কাজটি করেছিলেন এবং এরপর থেকে আল্লাহর অশেষ রহমতে আমার সাথে আর কিছুই ঘটেনি। আমার সাথে আরও ঘটনা রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো ইনশাল্লাহ পাঠাবো। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ঠিক ঘটনাটি আমাদের বাদল ভাই পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।